আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন আলোচনার প্রক্রিয়াকে নিজেদের শর্ত চাপিয়ে দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে, এমনকি প্রয়োজন হলে নতুন করে সামরিক আগ্রাসনের পথও তৈরি করছে। গালিবাফ স্পষ্ট করে বলেন, হুমকির ছায়ায় পরিচালিত কোনো আলোচনা তেহরান অংশগ্রহণ করবে না এবং এ ধরনের প্রস্তাবকে তারা সরাসরি প্রত্যাখ্যান করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং অবরোধ আরোপের মাধ্যমে আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে রূপান্তর করতে চাইছে। তার ভাষায়, ট্রাম্প আলোচনাকে এমনভাবে পরিচালনা করতে চান যাতে তা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক লক্ষ্য পূরণে ব্যবহৃত হয়। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্পকে মিথ্যার ওস্তাদ বলে আখ্যায়িত করেন। গালিবাফ আরও জানান, যুদ্ধবিরতির সময়কে ইরান কেবল অপেক্ষার সময় হিসেবে দেখেনি, বরং সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির জন্য সামরিক ও কৌশলগত প্রস্তুতি জোরদার করেছে। তার মতে, তেহরানের ইতোমধ্যে নতুন কার্ড প্রস্তুত করেছে, যা প্রয়োজনে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হবে। এতে বোঝা যায়, ইরান কূটনীতির পাশাপাশি প্রতিরক্ষা প্রস্তুতিকেও সমান গুরুত্ব দিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র পাকিস্তানে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে সম্ভাব্য আলোচনার জন্য, যার নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তবে ইরান এখনও এই আলোচনায় অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে, তেহরান পরিস্থিতি পর্যালোচনা করছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না হলে তারা আলোচনায় বসবে না। ইরানের পক্ষ থেকে সবচেয়ে বড় আপত্তির বিষয় হলো যুক্তরাষ্ট্রের আরোপিত সামুদ্রিক অবরোধ, যা তারা কূটনৈতিক প্রক্রিয়ার প্রধান বাধা হিসেবে দেখছে। এই বিষয়টি পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে, যেখানে ইসলামাবাদ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তবে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি এবং কঠোর অবস্থানের কারণে আলোচনার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত রয়ে গেছে। অন্যদিকে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের একটি বড় প্রতিনিধি দলের আগমন নতুন কোনো উদ্যোগের ইঙ্গিত দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ইরানের বন্দর অবরোধ নিয়ে ট্রাম্প প্রশাসন শিগগিরই কোনো নতুন পরিকল্পনা ঘোষণা করতে পারে। তবুও এখন পর্যন্ত আলোচনাগুলো একতরফা পর্যায়েই সীমাবদ্ধ রয়েছে এবং দুই দেশের মধ্যে সরাসরি কোনো বৈঠক নিশ্চিত হয়নি। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি স্পষ্ট করে যে ইরান যুক্তরাষ্ট্রের নাটকীয় কূটনীতিতে অংশ নিতে রাজি নয়, যতক্ষণ না তাদের মূল শর্তগুলো পূরণ হচ্ছে। ফলে কূটনৈতিক সমাধানের পথ এখনও জটিল ও অনিশ্চিত। পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর ইরান আলোচনার সিদ্ধান্তের উপর নির্ভরশীল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইসলামাবাদে একটি কূটনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পারেন, তবে সেটি পুরোপুরি নির্ভর করছে ইরান নতুন দফা আলোচনায় অংশ নিতে সম্মত হয় কিনা তার উপর। এই প্রতিনিধি দলে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার থাকবেন, যা ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন এই আলোচনাকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চায়। তবে তেহরান এখনও অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, ফলে বৈঠকটি আদৌ হবে কিনা তা অনিশ্চিত। শুরুর দিকে সফরের সময়সূচি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, প্রতিনিধি দল ইতোমধ্যে রওনা হয়েছে। পরে কর্মকর্তারা জানান, ইরান অংশগ্রহণ নিশ্চিত করলেই কেবল সফর শুরু হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি গভীর ঐতিহাসিক অবিশ্বাস এখনও তেহরানের অবস্থানকে প্রভাবিত করছে। তার মতে, মার্কিন কর্মকর্তাদের বিরোধপূর্ণ ও অগঠনমূলক বার্তা পরিস্থিতিকে আরও জটিল করছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের গালিবাফের সম্ভাব্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। গালিবাফ স্পষ্ট করেছেন যে হুমকির মুখে কোনো আলোচনা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, ট্রাম্প আলোচনা প্রক্রিয়াকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চাইছেন এবং প্রয়োজনে নতুন করে সংঘাত উস্কে দিতে পারেন। এই সম্ভাব্য আলোচনা এমন এক সময় হচ্ছে যখন একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পথে। ট্রাম্প জানিয়েছেন, এই যুদ্ধবিরতি বুধবার সন্ধ্যা পর্যন্ত বাড়ানো হয়েছে, তবে এর আর কোনো সম্প্রসারণ খুবই অসম্ভব। এতে আবারও সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজে সংকট তীব্র হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবরোধের ফলে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র একটি ইরানি পতাকাবাহী জাহাজ জব্দ করার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। তেলের দাম বেড়ে গেছে। এদিকে পাকিস্তান ইসলামাবাদের সম্ভাব্য আলোচনাকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ সংকট মোকাবেলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো পরিস্থিতি মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করছে। ট্রাম্পের দাবি, নতুন ইরান চুক্তিটি জেসিপিও এর চেয়ে অনেক ভালো হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে বর্তমানে যে নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে তা 2015 সালের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন এর তুলনায় অনেক বেশি কার্যকর ও শক্তিশালী হবে। তিনি দাবি করেন, এই চুক্তি ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবে না। ট্রাম্প জেসিপিওএ-কে কঠোর ভাষায় আলোচনা করে বলেন, এটি ছিল ইতিহাসের সবচেয়ে খারাপ চুক্তিগুলোর একটি, যা ইরানের জন্য ভবিষ্যতে পারমাণবিক সক্ষমতা অর্জনের পথ তৈরি করেছিল। উল্লেখ্য, জেসিপিওএ চুক্তিটি বারাক ওবামা প্রশাসনের সময় সম্পন্ন হয় এবং পরে জো বাইডেন তা সমর্থন করেন। এই চুক্তির আওতায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানো এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তদারকি মেনে নেওয়ার বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিলের সুবিধা পেয়েছিল। ট্রাম্প আরও অভিযোগ করেন, পূর্ববর্তী চুক্তির অংশ হিসেবে ইরানকে বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল, যার মধ্যে $1.7 বিলিয়ন নগদ অর্থ পরিবহনের বিষয়টিও তিনি উল্লেখ করেন। তার দাবি, তিনি ক্ষমতায় এসে এই চুক্তি বাতিল না করলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত। পাশাপাশি তিনি বলেন, নতুন চুক্তি হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তাও নিশ্চিত করবে। একই সঙ্গে ট্রাম্প মার্কিন গণমাধ্যম, বিশেষ করে দ্য ওয়াশিংটন পোস্টের মতো প্রতিষ্ঠানকে ভুয়া খবর প্রচারের অভিযোগে সমালোচনা করেন। তিনি দাবি করেন, ইরান ইস্যুতে সংবাদ মাধ্যম ও জনমত জরিপগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর। অন্য এক পোস্টে তিনি অস্বীকার করেন যে ইসরায়েল তাকে ইরান বিরোধী নীতিতে প্রভাবিত করেছে। বরং 7 অক্টোবরের ঘটনার পর এবং দীর্ঘদিনের অবস্থান থেকেই তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে চান বলে উল্লেখ করেন। $3 বিলিয়ন আমানতের দ্বিতীয় কিস্তি হিসেবে সৌদি আরবের কাছ থেকে $1 বিলিয়ন পেয়েছে পাকিস্তান। স্টেট ব্যাংক অফ পাকিস্তান নিশ্চিত করেছে যে পাকিস্তান সৌদি আরবের কাছ থেকে $1 বিলিয়ন পেয়েছে, যা সম্প্রতি সম্মত $3 বিলিয়ন আমানতের দ্বিতীয় কিস্তি। এর আগে গত সপ্তাহে প্রথম কিস্তি হিসেবে $2 বিলিয়ন পাঠানো হয়েছিল সৌদি আরব থেকে। এই অর্থ সহায়তা আসে এমন এক সময়ে যখন পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপের মধ্যে রয়েছে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বাহ্যিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সম্প্রতি সৌদি আরব সফর করেন, যেখানে তিনি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা জোরদারে কূটনৈতিক প্রচেষ্টা চালান। এই সফরের পর সৌদি আরব পাকিস্তানের জন্য অতিরিক্ত $3 বিলিয়ন আমানতের প্রতিশ্রুতি দেয় এবং বিদ্যমান $5 বিলিয়ন সুবিধার মেয়াদ আরও 3 বছর বাড়ায়। এদিকে পাকিস্তানকে চলতি মাসেই আরব আমিরাতের কাছে $3.5 বিলিয়ন ঋণ পরিশোধ করতে হবে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর নতুন চাপ তৈরি করছে এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কর্মসূচির লক্ষ্য পূরণে ঝুঁকি তৈরি করছে। মার্চের শেষ দিকে পাকিস্তানের রিজার্ভ ছিল প্রায় $16.4 বিলিয়ন, যা মাত্র 3 মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য যথেষ্ট। বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে। তাছাড়া আন্তর্জাতিক বাজারে অর্থায়নের সীমাবদ্ধতা এবং ঋণ পরিশোধের বাধ্যবাধকতা পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও IMF সমর্থিত সংস্কার কর্মসূচির মাধ্যমে অর্থনীতি স্থিতিশীল করার চেষ্টা চলছে, তবুও বাহ্যিক অর্থায়নের ঝুঁকি এখনও দেশের অন্যতম প্রধান দুর্বলতা হিসেবে রয়ে গেছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি জোর দিয়ে বলেছেন, ইরাকের সরকার গঠন এবং প্রধানমন্ত্রী নির্বাচন সম্পূর্ণভাবে ইরাকি জনগণের নিজস্ব অধিকার। এতে কোনো বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। সোমবার দেয়া এক বার্তায় তিনি জানান, সম্প্রতি তিনি বাগদাদ সফর করেছেন। এই সফরের উদ্দেশ্য ছিল ইরানের জনগণ ও সরকারের পক্ষ থেকে ইরাকের সচেতন জনগণ, শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষ এবং সরকারি কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা জানানো।
কানি ইরাকি জনগণের প্রতিরোধের চেতনা এবং তাদের আনুগত্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, একটি রাষ্ট্রের সরকার গঠন করা সেই দেশের জনগণের মৌলিক অধিকার এবং এই প্রক্রিয়ায় বাইরের কোনো শক্তির হস্তক্ষেপের সুযোগ নেই। তার ভাষায়, ইরাক এমন একটি গুরুত্বপূর্ণ দেশ যার অভ্যন্তরীণ বিষয়ে অন্যদের, বিশেষ করে মানবতার বিরুদ্ধে অপরাধে জড়িত শক্তিগুলোর হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। তিনি আরও স্পষ্ট করে বলেন, ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়টিও সম্পূর্ণভাবে ইরাকিদের নিজস্ব সিদ্ধান্তের উপর নির্ভরশীল হওয়া উচিত। কোনো বিদেশি চাপ, প্রভাব বা নির্দেশনা এখানে গ্রহণযোগ্য নয়। কানি জোর দিয়ে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নির্বাচন একটি সার্বভৌম সিদ্ধান্ত যা শুধুমাত্র ইরাকি জনগণ ও তাদের রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে। এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত ইরাকের রাজনৈতিক সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়েছেন এবং একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন যে আঞ্চলিক দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ হওয়া উচিত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।